একটি গ্রামের ভিতর দিয়ে কয়েকজন লোকের আগমন এবং তারা চিৎকার করে লিলি লিলি বলে ডাকাডাকি করছে। তাদের সামনে যেই আসছে তাকেই তারা জিজ্ঞেস করছে, এটা কি নয়নসির গ্রাম? এই গ্রামটিতে কি লিলি বাস করে? আমরা লিলির সাথে দেখা করতে এসেছি। প্লিজ আমাদের একটু তার কাছে নিয়ে যান। আমরা যে খুব বিপদে পড়ে এখানে এসেছি। একমাত্র লিলিই পারবে আমাদের বাঁচাতে। আমাদের একটু সাহায্য করুন প্লিজ। কেউ একজন লোকগুলোকে বলল, আরেকটু সামনে এগিয়ে গেলে আপনারা একটি মন্দির দেখতে পাবেন। আপনারা যাকে খুঁজছেন তার দেখা আপনারা সেই মন্দিরেই পাবেন। লোকগুলো পাগলপ্রায় হয়ে মন্দিরের কাছে এলো। বাইরে থেকে তারা চিৎকার করে ডাকতে শুরু করলো, লিলি, লিলি, আপনি কি ভিতরে আছেন? একটু বাইরে বেরিয়ে আসুন। আমরা যে অনেকটা পথ হেঁটে এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। একমাত্র আপনি পারবেন আমাদের রক্ষা করতে, আমাদের বাঁচাতে। প্লিজ আমাদের বাঁচান, আমাদের সাহায্য করুন। মন্দিরের বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে লিলি বাইরে বেরিয়ে এলো এবং একটু ধমকে সুরেই বাইরের লোকগুলোকে বলল, এটা মন্দির, এখানে এভাবে কেউ চিৎকার করে? আপনারা যত দরকারই আসুন না কেন, এটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানে এমন হট্টগোল করা উচিত না। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, এতটুকু কাণ্ড জ্ঞান তো আপনাদের থাকা উচিত। লিলিকে দেখা মাত্র লোকগুলোর মধ্য থেকে কয়েকজন চিৎকার করে কেঁদে ফেলল। চিৎকার করে তারা বলল, আপনি আমাদের পরিযাত্রা, আমাদের বাঁচান। লিলি বলল, আপনারা থামুন। আপনারা যেভাবে চিৎকার করে কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এরপর লিলি দেখল লোকগুলোর মধ্যে এমন কে আছে যার সাথে লিলি কথা বলতে পারে। লিলি এমনভাবে তাকিয়ে আছে দেখে লোকগুলোর মধ্য থেকে একজন মাঝবয়সী লোক লিলির কাছে এগিয়ে গিয়ে বলল, নমস্কার, আমার নাম পরিমল। আমরা এসেছি আপনার কাছে একটু সাহায্য পাবার আশায়। লিলি পরিমলকে উত্তরে বলল, এখন বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনারা কে? কোথা থেকে এসেছেন? আমার নামটাই শুনলেন কোত্থেকে? পরিমল বলল, আমাদের গ্রামের মন্দিরের পুরোহিত আমাদের আপনার কথা বলেছেন। আমাদের সেই পুরোহিতের এক আশ্চর্য ক্ষমতা আছে। তিনি ধ্যানের মধ্যে অনেক কিছুই দেখতে পান। এবার তিনি তার ধ্যানের ভিতর আপনাকে দেখেছেন। লিলি তাকে থামিয়ে দিয়ে বলল, কি বলছেন আপনি? আপনি কি পাগল? একজন লোক আমার সম্পর্কে মুখরোচক কিছু বলে বেড়ালো আর আপনারা সেটাই বিশ্বাস করে আমার কাছে ছুটে এলেন? এটা 2024 সাল। এই 2024 সালে এমনটা কেউ করে? এবার দলের মধ্য থেকে একজন বয়স্ক লোক লিলির কাছে এগিয়ে গেল। বলল, মা, কোনো এক অভিশাপের জন্য আমার পরিবারের মধ্যে শুধুমাত্র আমিই বেঁচে আছি। আর আমার পরিবারের মধ্যে আমি সবচেয়ে জ্যেষ্ঠ। তার মানে আমি আমার সামনে আমার পরিবারের সবাইকে মারা যেতে দেখেছি, যারা আমার চেয়ে অনেক অনেক ছোট। আমার একমাত্র নাতনির বয়স 5 বছর, সেও গতকাল মারা গেছে। এমনটা শুধু আমার পরিবারের সাথেই নয়, গ্রামের প্রত্যেকটা পরিবারের সাথেই এমনটা হচ্ছে। এখানে আমরা যারা এসেছি তাদের পরিবারের কেউই বেঁচে নেই। আমরা জানি এটা হচ্ছে সেই ঘন্টার কারণেই। কারণ আমাদের মন্দিরের ঘন্টাটি একটি অপবিত্র ঘন্টা। আমরা ওই ঘন্টা কাউকে বাজাতে দেই না। কিন্তু গ্রামের কয়েকটি ছেলে আমাদের কথা না শুনে সেই ঘন্টাটি বাজিয়েছে। তারপর থেকেই আমাদের গ্রামে অভিশাপ নেমে এসেছে। আমাদের বাঁচান আপনি। আমরা যে আপনাকে নিয়ে যেতে এসেছি। গ্রামে যে কয়েকজন বেঁচে আছে এখনো তারা সবাই আপনার প্রতীক্ষায় বসে আছে। এবার লিলি তাদের থামিয়ে দিয়ে বলল, আপনারা যদি এভাবে বলতে থাকেন আমি তো কিছুই বুঝতে পারবো না। লিলি পরিমলের দিকে তাকালো, বলল, শুধুমাত্র আপনি বলুন, শুরু থেকে বলুন, আমি সব শুনতে চাই। তারপর আমি সিদ্ধান্ত নিব আমি কি আপনাদের সাথে গ্রামে যাব নাকি যাব না। পরিমল বলতে শুরু করলো, গ্রামের নাম লালশ্রী। গ্রামের নাম লাল হলেও গ্রামটি কিন্তু মোটেও লাল রঙের নয়। 10টি গ্রামের মতোই এই গ্রামটিও সবুজে শ্যামলে ঘেরা। এ যেন এক শান্তির নীড়। সাধারণ গ্রাম বলতে আমরা যেটা বুঝি, এই গ্রামটি কিন্তু সেই রকম নয়। এই গ্রামটিতে জন্ম নিয়েছেন কবি, সাহিত্যিক থেকে শুরু করে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পর্যন্ত। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, এই গ্রামটি একটি আদর্শিক মডার্ন গ্রাম। চাঁদের যেমন দাগ আছে, ঠিক তেমনি এই গ্রামটিতেও একটি কথা প্রচলিত আছে। কথাটি হচ্ছে, এই গ্রামের মন্দিরে যে ঘণ্টাটি বাঁধা আছে সেটা নাকি অপবিত্র ঘণ্টা। প্রচলিত আছে এই ঘণ্টাটি যদি কেউ ভুলক্রমেও বাজিয়ে ফেলে তাহলেও নাকি
সেই গ্রামের জন্য খুবই অমঙ্গল ডেকে নিয়ে আসে। বিশেষ করে গ্রামের প্রবীণ যারা বাস করেন তারা এই ব্যাপারটি নিয়ে খুবই সচেতন। সেই প্রবীণদের মুখে প্রায়ই শোনা যায় বিভিন্ন রকম অভিশপ্ত ঘটনার বর্ণনা। গ্রামের প্রবীণরা এজন্যই তারা গ্রামের সবাইকে এই ঘটনাগুলি শোনাতেন, যাতে গ্রামের মানুষ সচেতন হয় এবং ভুলক্রমেও সেই ঘণ্টাটি কেউ না বাজায়। গ্রামের প্রায় সবাই প্রবীণদের সাথে একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে ভুলেও কেউ এই ঘণ্টাটি বাজাবে না, কারণ গ্রামের নিরাপত্তা নিয়ে কেউ কোনো ঝুঁকি নিতে চায় না। প্রত্যেকটা গ্রামের মতোই এই গ্রামটিতেও কয়েকটি দুষ্ট ছেলে বাস আছে। দুষ্ট ছেলেদের লিডার হচ্ছে বাচ্চু। বাচ্চু ও তার বন্ধুরা কোনো মতেই প্রবীণদের সাথে একমত হতে পারেনি। তারা সবসময় গ্রামের এই সিদ্ধান্তের ব্যাপারে বিরোধিতা জানিয়েছে। শুরু থেকেই তারা বলেছে যে এটা 2024 সাল, এই 2024 সালে এসে কেউ কুসংস্কার আচ্ছন্ন হয়ে থাকবে সেটা তারা হতে দেবে না। কোনোভাবেই তারা গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তে নড়চড় করতে পারেনি। এরপর একদিন বাচ্চু ও তার বন্ধুরা মন্দিরে গিয়ে ঘণ্টাটি বাজানোর পরিকল্পনা করে, কারণ তারা জানতো গ্রামের এই কুসংস্কার ভাঙতে এই পদক্ষেপ ওদের নিতেই হবে। এছাড়া যে কোনো উপায় নেই। গ্রামের মানুষের মন থেকে তাদের যে এই ভয় সংকট দূর করতেই হবে। যেই ভাবা সেই কাজ। বাচ্চু ও তার বন্ধুরা একদিন রাতের অন্ধকারে সেই মন্দিরে প্রবেশ করে। মন্দিরটি একটি প্রাচীন মন্দির। যেহেতু মানুষের মনে এই মন্দিরকে ঘিরে ভয় জন্ম নিয়েছে, তাই গ্রামের মানুষ সচরাচর এই মন্দিরে প্রবেশ করে না। মন্দিরটি ভাঙাচোরা থাকা সত্ত্বেও কেউ আসেনি এই মন্দিরটিকে মেরামত করতে। মন্দিরের চারপাশে জঙ্গলে ভরে গেছে। বাচ্চু ও তার বন্ধুরা অতি কষ্টে মন্দিরে ঢুকে সেই ঘণ্টার কাছে গেল। সাহস করে বাচ্চু ঘণ্টাটি বাজানোর জন্য হাত বাড়ালো। ঘণ্টাটি বাজানোর সাথে সাথে বাচ্চু ও তার বন্ধুদের কাছে মনে হলো চারিদিকটা যেন কেমন করে কেঁপে উঠল, আর বাচ্চু ধপাস করে মাটিতে পড়ে গেল। বাচ্চুকে পড়ে যেতে দেখে বাচ্চুর বন্ধুরা আতঙ্কিত হয়ে মন্দির ত্যাগ করলো। মন্দিরের ঘণ্টা শুনে প্রবীণরা আতঙ্কিত হয়ে মন্দিরে জড়ো হতে থাকলো। তারা দেখলো ঘণ্টার নিচে একটি নিথর দেহ পড়ে আছে। অন্ধকার, তাই বোঝা যাচ্ছে না সেটি কার দেহ। লোকজন একত্র হয়ে যখন কাছে গেল, দেখল নিথর দেহটি বাচ্চুর। গ্রামের লোকজন দূর থেকেই নিথর বাচ্চুকে দেখতে থাকলো। কাছে এসে হাত দেওয়ার সাহসটুকু কেউ করল না। গ্রামের প্রবীণরা বুঝতে পারল বড় ঝুঁকিতে পড়ে গেছে গ্রামের মানুষ। এই ঘণ্টাটি গ্রামের মানুষের জন্য কোন ধরনের অমঙ্গল বয়ে নিয়ে আসবে, তারা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকলো। গ্রামের প্রবীণরা খেয়াল করলো এক ঘন কুয়াশা যেন গ্রাস করে নিতে চাইছে পুরো মন্দিরটিকে। হঠাৎ করে কেউ একজন এসে বলল রকি মারা গেছে। রকি ছিল বাচ্চুর ঘনিষ্ঠ বন্ধু। মন্দিরে উপস্থিত কয়েকজনের ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে বলতে শোনা গেল বাচ্চুর যে বন্ধুদের নিয়ে সবসময় ঘোরাঘুরি করত, একে একে সবাই মারা গেছে। কেউ মারা গেছে পানিতে, কেউ বা রাস্তায়। যখন বাচ্চু ও তার বন্ধুদের এমন অবস্থা, ঠিক তখনই মন্দিরে উপস্থিত লোকজনের মধ্য থেকে দুজন ধপাস করে পড়ে মারা গেল। উপস্থিত সবাই চিৎকার করে যে যার মতো চারদিকে ছোটাছুটি করলো। পরদিন সকালে গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নেয় তারা গিয়ে বাচ্চু ও তার সাথে যারা মারা গেছে তাদের অন্তিম ক্রিয়া করবে। সেই উদ্দেশ্যে প্রবীণ ব্যক্তিরা মন্দিরে উপস্থিত হয়। তারা দেখে মন্দিরে কারো দেহ নেই। খোঁজ নিয়ে তারা জানতে পারে গতকাল রাতে যারা মারা গেছে কোনো এক কারণে তাদের দেহ অদৃশ্য হয়ে গেছে। সেদিন রাতে আবার সেই ঘণ্টাটি হঠাৎ বেজে উঠল। ঘণ্টাটি বেজে উঠল কারো হাতের সাহায্য ছাড়াই। ঘণ্টাটি বাজার সাথে সাথে গ্রামের বিভিন্ন বয়সী 5 জন আগের মতোই ধপাস করে পড়ে মারা গেল এবং পরদিন ভোর হওয়ার আগেই তাদের দেহ অদৃশ্য হয়ে গেল। সেদিন থেকে প্রতিদিন সন্ধ্যায় সেই ঘণ্টাটি হঠাৎ করেই বেজে ওঠে এবং 5 জন করে মানুষ মারা যায় এবং ভোর হওয়ার আগেই সেই মারা যাওয়া মানুষগুলো অদৃশ্য হয়ে যায়। কথাগুলো বলতে বলতে পরিমলের গলা ভারী হয়ে আসে। লিলি পরিমলের কাঁধে হাত রাখে, বলে, তুমি বলো, আমি শুনছি। পরিমল আবার বলতে শুরু করে, আমরা আমাদের চারপাশে যত পুরোহিত আছে সবাইকে এনে এই অভিশাপ ভাঙার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সমস্ত পুরোহিতগণ আলোচনা করে সিদ্ধান্ত নেয় যেহেতু 5 জন করে মানুষ মারা যাচ্ছে, সেহেতু 5 জন পুরোহিত
সারা রাত ধ্যান করবে এবং ধ্যান করার পর তারা পূজা করবে। সেই 5 পুরোহিতের মাঝে আমাদের গ্রামের পুরোহিত ছিলেন। ধ্যান ভাঙার পর তিনি আমাদের কাছে এসে আমাদেরকে বলেন আপনাকে খুঁজে বের করতে, কারণ এই অভিশাপের বলয় ভাঙার ক্ষমতা একমাত্র আপনার কাছেই আছে। লিলি দেখল পরিমল সহ যারা এসেছে সবার চোখ ভেজা। তার মানে তারা যে মিথ্যা বলছে না, তাদের চোখই সেটা বলে দিচ্ছে। লিলি এবার উঠে দাঁড়ালো। উপস্থিত সবাই লিলিকে একটি প্রশ্ন করলো। আপনি যাবেন আমাদের সাথে? লিলি উত্তরে বলল, কি মনে হয় আপনাদের? বন্ধুরা, এই গল্পটি যেহেতু একটু বড়, তাই এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আসবে খুব তাড়াতাড়ি। যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করুন। আর ভালো লাগলে লিখে জানান, আর না ভালো লাগলে সেটাও লিখে জানাতে পারেন। ভালো থাকবে সবাই। আজ এ পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী কিস্তিতে। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।